চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে আমায়, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখিনি, অবশ্য সেও আমাকে দেখেনি। তারপরও আমাদের বিয়ে হয়ে গেল। কথাটা ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লাম আমি, তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, সুখের। কেন জানি না আমারে দীর্ঘশ্বাস সুখ সুখ লাগে। মনে নেই কোনো হতাশ বিয়েটা নিয়ে। এমনটাও নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য আমার মনে এই সুখ সুখটা লাগছে। এমন কিছু ভাবাটাই ভুল, কারণ তাকে আমি ভালোবাসি না, আর কখনো বাসতে পারবো না। ভালোবাসার অর্থ আমি কি জানি না, কখনো ভালোবাসা কি তা নিয়ে চিন্তা করলে আমার নিজের কথা খালি হয়ে থাকে। তাই খালি মাথা নিয়ে আমি যাব অন্যকে ভালোবাসতে? আমি কি পাগল নাকি? আমার বিয়ে হয়েছে আজ 3 মাস। ওনার ফ্যামিলির সাথে থাকি আমি। ওনার ফ্যামিলি বলতে আছেন দাদা দাদি, আমি আর উনি। ওনার বাবা মা কেউ নেই, ছোটকালেই মারা যায়। তারপর থেকে দাদা দাদির সাথে থাকেন উনি। ওনার পরিচয়টা দেই আগে। ওনার নাম আব্রাহাম খান রিদ। উনি কি করেন আমি নিজেও জানি না, আসলে জানতে চাইনি কখনো, তাই হয়তো জানি না। তবে এতটা বলতে পারি যে ওনার নিজের বড় কোম্পানি আছে, ব্যবসা আছে। এতক্ষণ কয়টা আছে তা সঠিক বলতে পারবো না। আমার গুণধর স্বামীর আরো একটা পরিচয় আছে, তো বলা হয়নি আপনাদের, যেমন মিস্টার আকুরিয়া, রাগী, বদমেজাজি, ভিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ তিনি সার্বক্ষণিক সবাইকে ঝাড়তে থাকেন উইথআউট রিজন, আর তাতে কেউ কোনো কিছু বলতে পারবে না শোনা ছাড়া। আর কাজে তো ভুল করা যাবে না। যদিও কোনো মহোদয় ব্যক্তি এই অসৎ সাহসটা ভুলে করে বসে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় ঠিক তার পর মুহূর্তে তার চাকরি ডিসমিস, মানে শেষ তার চাকরি। কিন্তু মজার বিষয় কি জানেন, আমাদের বিয়ে 3 মাস পরেও ওনার সামনে ভুল করেও যায়নি আমি। আর কেনই বা যাব? আমার ভয় লাগে ওনাকে, তাই যায় না। এই নিয়ে অবশ্য দাদা দাদি আমাকে কিছুই বলে না। কারণটা হলো আমার গুণধর স্বামী তার গুন্ডামির জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন উনি বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফায় টান টান হয়ে আরাম করে বসে। সার্ভেন্ট দিয়ে পানি আনিয়ে সেটার সঙ্গে সঙ্গে খেয়েই উঠে দাঁড়িয়ে দাদা দাদি আর আমাকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলে উঠল, আমি তোমাদের জন্য এই বিয়ে করতে বাধ্য হয়েছি, বিদায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসেবে মানি না, আর না কখনো মানব। শুধু এই মেয়েকে কেন, আমি দুনিয়ায় কোনো মেয়েকেই মানি না। মেয়েদের সঙ্গ পছন্দ নয় আমার, সেটা জেনে তারপরও আমাকে বিয়ে করালে। এখন তোমার এই মেয়েকে নিয়ে কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমার কিছু যায় আসে না। এই মেয়েটা নিজের মতো করে সবকিছু করতে পারবে, যা খুশি তাই, যেখানে খুশি সেখানে যেতে পারবে। আই ডোন্ট কেয়ার, বাট আমার আশেপাশেও যাতে এই মেয়েকে না দেখি। ইটস দ্য ক্লিয়ার। গুণধর স্বামী প্রতিটা কথাই ছিল ভীষণ ক্ষান্ত, তাই সামনে থেকে ওনার দাদু উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এসেছিল আমার কানে সেদিন। তিনি বলেছিলেন, রিত, তুই কিন্তু বেশি বেশি করছিস এবার। মেয়েটা করছিস কেন? সে তোর বউ, তার আর তোর ওকে মানতে হবে। সবাই যে এক হয় না সেটা নিশ্চয় মানুষ তুই। অতীত ঘেটে লাভ নেই, বর্তমান দেখা উচিত তোর। আর তোর বর্তমানই হচ্ছে এই মেয়েটা, তোর তাকে আর বলতে পারল কই দাদা জান আমার? বাপরে বাপ! হাতে থাকা গ্লাসটা সজোড়া আছাড় মারে ফ্লোরে। বিকট শব্দে সবাই নীরব হয়ে গিয়েছিল। ততক্ষণ আমি মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলাম, ওনার কথাগুলো শুনছিলাম দাদা পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে। যখন বিকট শব্দ কানে আসে তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোমটা টেনে দূরে লাগিয়ে দাদাজানের পিছন লুকালাম প্রাণের ভয়ে। বলা তো যায় না মহাশয়কে বিয়ে করা দেয়, আমাকেই তুলে আছাড় মারল। যাই হোক, দাদাজানের পাঞ্জাবির 2 সাইডে 2 হাত দিয়ে খামচি ধরলাম, আর মাথাটা পিঠের উপর রেখে দাঁড়িয়ে পড়লাম পিছনে। এতটা ভয়ে নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়ে বুঝতে পারছিলাম সবাই আমাকে দেখছে। আমি জড়সড় হয়ে কাঁপছিলাম গুণধর স্বামীর ভয়ে। মনে মনে আওড়াচ্ছিলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও। খানিকটা সময় বাদেই আবারও ওনার বেরস চিৎকার কানে আসে আমার। উনি দাদাজানকে বলছেন, বউ মাই ফুট, আমি এই বিয়ে মানি না। আর তোমরা আমাকে এই মেয়েটাকে নিয়ে যদি ফোর্স করো, তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। তখন তোমার এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে,
আমাকে পাবে না কোথাও। সয়েজ ইজ ইউর দাদাভাই, এতে আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই বলেই বিরক্তি নিয়ে এক ফলক আমাকে দেখে নিয়ে আবারও দাদাজানকে বললেন, এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না দাদাভাই। আমি তোমাদের কথা রেখেছি, এবার তোমরা আমার কথা রাখো। আমাকে আমার মতো থাকতে দাও। আর এই মেয়ে যা খুশি করতে পারবে, নিজের ইচ্ছে মতো চলতেও পারবে, শুধু আমার থেকে দূরে থাকবে ব্যাস। এতে আশা করি কারো কোনোরূপ সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যদি আপত্তি থাকে তাহলে আমার জানিও, আমি অলওয়েজ ফ্রি তোমাদের এই কথাগুলো শোনার জন্য। নাও আই এম ভেরি টায়ার্ড, সো গুড নাইট। বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গটগট শব্দ করে দাবদু ফা ফেলে উপরে নিজের রুমে চলে যান। উনি যেতেই দাদাজান ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে। হাত টেনে আমাকে ওনার পিছন থেকে বের করে সামনে এনে আমার হাত দুটো দূরে বলে ওঠে, ভয় পেয়েছিস তুই? ভয় পাস না, আমরা সব ঠিক করে দিব, আমরা আছি তো তোর পাশে। হৃদ একটু রাগী, কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে। তুই দেখিস দ্রুত সবটা ঠিক হয়ে যাবে, তোকেও মেনে নিবে। তারপর দাদাজান কাজে লোক দিয়ে আমাকে সহ আমার জিনিসপত্র উপরে একটা রুমে পাঠায়। বাকিরাও যে যার রুমে চলে যায় খানিক বাদী। আমাকে রুমে দিয়ে কাজের লোকগুলো বিদেয় হতে সাথে সাথে ঘুমটা ফেলে লাইট অফ করে কান্না করতে লাগলাম। উনি আমাকে বউ হিসেবে মানেন না, এই নিয়ে কান্না করছি না, বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন। তার জন আমার দোষটা কি ছিল? আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, পরিস্থিতি শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল। তাই বলে আমাকে যা নয় তাই শুনিয়ে গেলেন লোকটা। কান্না বেগ ভাড়লো আমার। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোনায়। ওহ, আগে পরিচয়টা বলি, আমি রিক্তা ইসলাম মায়া। আমার পরিবারের সবাই আছে, বাবা মা, আমরা 2 বোন, এভাবেই 1 ভাই। আমি সবার ছোট। বড় আপু বিয়ে হয়েছে 5 বছর আগে, 3 বছরের একটা ছেলে বেবি আছে। ভাইয়া সবার বড়, নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোট খাটো ব্যবসা ধারণের চেষ্টা করছে। আমি ইন্টার ফার্স্ট, এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠবো। পরীক্ষার পরপরই আমার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। যাই হোক, বাকিটা না হয় পরে বলা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফিট করে তাকায়, ঘুমের রেশ কাটাতে না পেরে কোথায় আছি সেটা বোঝার চেষ্টা করতেই 1 মিনিট পর গড় করে সবকিছু মনে পড়লো আমার। মনে পড়তেই চট করে সারফাসটাই নিজে চোখ বুলিয়ে নিলাম ভালো করে। রাতে চিনতে অন্যমনস্ক অপমান বোধ আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করা হয়ে ওঠেনি, কিন্তু এখন করছে। রুমটা পর্যবেক্ষণ করতে অটোমেটিকলি আমার চোখ বড় বড় হয়ে যায়, এই ভেবে যে এই রুম আমি কোথায় আছি, এটা কি রুম নাকি অন্য কিছু। আল্লাহ, এত সুন্দর কোনো রুম হতে পারে? এতটা ভালিশ বহুল জীবনের সাথে আমি গর্ব পরিচিত নয়। এই রুমের ভেতরের মধ্যে থাকা প্রতিটি আসবাবপত্র বিলাস সত্য। রুমে ভরপুর হয়ে আছে দামি ফার্নিচার। রুমের এক পাশে ডিজাইনার সোফা, তার সামনে দেয়ালে ড্রেসিং টেবিল রাখা, তার পাশে কভার। দেয়াল জুড়ে আছে নানান সার্সের পেন্টিং। সৌন্দর্য যেমন বেয়ে পড়ছে রুমটি। খুঁটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম। কালকে শাড়িটি এখনো পরে আছে, তাই ব্যাগ থেকে সাদা কালারের চুড়িদারি জামা বের করে গোসল করে নিলাম। রুমে এসে বসে বললাম সোফার মধ্যে। খানিকটা সময় যেতে আমার রুমে বাহির থেকে দাদা দাদি নক করে বললেন, মায়া আসবো ভিতরে? আমি তাকাতে ওনারা ভিতরে চলে আসলো হাসি মুখে। আম্মু শিখানো কথাই অনুযায়ী উঠে গিয়ে দাদা দাদিকে সালাম করলাম। তারা আমাকে উঠায় সোফায় বসিয়ে 2 জন 2 দিকে বসে পড়লো। আমি জায়গায় ফেলাম তাদের মধ্যস্থানে। অমায়িক হাসি মুখে দাদি আমাকে কতগুলো গহনা বক্স ধরিয়ে দিয়ে বলে ওঠে, এগুলো আমরা হৃদের বউয়ের জন্য রেখেছিলাম। হৃদের মায়ের গয়না এগুলো। হৃদের মা রেখেছিল তার ছেলে বউয়ের জন্য। হৃদের মা নেই, তাই আমি দিচ্ছি। তুই এখন আমাদের হৃদের বউ, সেই সূত্রে এখন এইগুলো তোর। আমি কিছু বলবো তার আগে দাদি আবারও বলে উঠল, না করা যাবে না, না শুনতে চাই না, এগুলো তোর প্রাপ্য, তাই তোকে রাখতেই হবে। আমি চুপচাপ বসে রইলাম। কি করব বুঝতে পারছি না আপাতত। আমাকে চুপ থাকতে দেখে দাদাজান হালকা হেসে আমার মাথায় আদুরির এক হাত ভুলিয়ে দেয়। ওনার হাতে থাকা আরো একটা ছোট বক্স এগিয়ে দেয় আমার দিকে। আমি গোল গোল চোখে তাকায় দাদাজানের মুখখানে। আমার এমন দৃষ্টি বুঝে নিতেই হাত বাড়িয়ে ছোট বক্সটি ওপেন করে আমার সামনে। বক্সটির ভিতর
থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের আংটি পরিয়ে দিয়ে আমাকে বলল, তার জন্য আমরা অনুতপ্ত। হৃদিত ব্রেক মেজাজের, সহজে সবকিছু মেনে নিতে পারে না, তাই তোর ওকে বুঝতে হবে বিয়েটা মানে কি। তারপরও আমরা হৃদের সাথে কথা বলবো তোকে নিয়ে, একটু সময় লাগবে, কিন্তু দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাদের উপর একটু ভরসা রাখ। এতটুকু বলে থামেন দাদি। আমি নড়ে চড়ে বসে কিছু বলতে চাই দাদা দাদিকে, নিজস্ব মতামত দিতে চাই তাদের। তাই দাদি আবারও কিছু বলার আগেই আমি দাদিকে থামিয়ে দিয়ে হাত বাড়িয়ে দাদা দাদি দুটি হাত নিজের দুই হাতে মুঠো নিয়ে আস্তে করে বলে উঠি আমি, বিয়েটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তা আমরা সবাই জানি, তাই সে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু ছোট একটা আপত্তি আছে, সেটা হলো আমাদের বিয়েটা হুট করেই হওয়ায় উনি যেমন বিয়েটা মেনে নিতে পারছে না, তেমন আমিও। আমাদের সম্পর্কটা আপাতত আমরা কেউ বুঝে উঠতে পারছি না, তাই আমরা আমাদের সম্পর্কটা বোঝার জন্য আমাদের একটু সময় দাও প্লিজ। আমাদের দুজনেই সময় দরকার। আমার কথা শুনে দাদা দাদির চেহারা অপরাধ বোধটা কিছুটা কমে যায়। আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় দাদি, খুশিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠলা, আচ্ছা তাই হবে, তোর কথাই রইল। আচ্ছা, আমরা তোকে তুই করে বললে তোর কি কোনো আপত্তি আছে? তাতে আমার মায়া। দেখ, আমাদের কাছে হৃদ যেমন, তুইও ঠিক তেমনটাই। এখন তুমি শব্দটাতে গভীরতা আসে না, কেমন একটা ফর লাগে, তাই তুই করেই বলি তোকে, কেমন? আমি ধীরে মাথা নাড়িয়ে আবারও সম্মতি জানিয়ে বললাম, তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদি, আমি কোনো আপত্তি নেই। পাশ থেকে দাদা যান খানিকটা অভিযোগের সুরে বলে উঠল, আমাকে কি কারো চোখে পড়ে না, নাকি দেখতে চায় না কেউ কোনটা? দাদাজানের কথার মুহূর্তে ঠোঁট প্রসারিত হাসলাম আমি। দাদা দাদির সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগের থেকেই। আমাদের বাসায় প্রায় যাওয়া আসা করতো তারা, সেই সুবাদে আমার সাথেও তাদের সখ্যতা ছিল বেশ। আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জড়িয়ে ধরে বলি, তুমি তো আমার দাদাজান, আর জানকে চোখে না পড়াটা গোর পাপ, বুঝলে? আমি তোমাকে দাদাজান কেন বলি জানো? কারণ দাদা শব্দটা মাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি। তুমি কিন্তু আসলে আমার জান হও, বুঝলে? খাটের উপর পা ঝুলিয়ে বসে আছি আমি, আমার দৃষ্টির সামনে দেয়ালের প্রিন্টিং এর উপর, কিন্তু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার চিন্তার কারণ হলো আমার গুণধর স্বামীকে নিয়ে। বিয়ে হয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি তার সামনে যাইনি। ওনার সামনে যাওয়ার আমার কোনো কারণ ছিল না, তাই যাওয়া হয়নি। ওনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ লাগবে, নয়তো কারণ ছাড়া যাব না। আর কেনই বা যাব? উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন যা আমি কিছু বলিনি। অপমান থেকেই জেদ ধরে ভুল করে ওনার সামনে যায় না আমি। উনি কখন বাসায় আসে, কখন যায়, কখন নাস্তা করে, কখন ডিনার করে, এই সময়গুলো মাথায় রেখে আমি নতুন ভুল করেও রুম থেকে বের হই না। রাতে আমার গুণধর স্বামী বাসায় আসার আগে আমি দাদা দাদির সাথে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি। মোট কথা, ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। বর্তমানে দাদা দাদি আমাকে ছাড়া চোখে দেখে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে তীব্র। তারা দুজনেই একদম চোখে হারায় আমাকে, এতটা ভালোবাসেন আমাকে। দাদা দাদি কথায় মাথায় আসতে চট করে চলন্ত দেয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 9:10 বাজে। তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুম থেকে বাইর হলাম। উদ্দেশ্য তাদের সাথে আড্ডা দেব দাদির রুমে। দাদির রুমটা আমার রুম থেকে 2 রুমের পরে। সভ্যসুলভ ভাবে দাদা দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছে, রুমের সামনে বিশাল করিডোরে ধরে। তখনই আমার চোখে পড়ল দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ অতি সুন্দরী একটা পাথরের মূর্তি। আমি দাঁড়িয়ে পড়লাম, ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। পর্যবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে, যার হাত দুটো বাজ করে উপরে তোলা মুড়িয়ে মাথাটা উপরে মোড়ানো হাতের দিকে চেয়ে আছে, আর কোমরটাও বাঁকা করে রেখেছে এক পাশ থেকে। আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্যে দিয়ে আমার মনে প্রবল ইচ্ছা জাগে আমিও এটার মতো করে দাঁড়াবো এখন। তাই দেরি না করে সাথে সাথে নিজের 2 হাত বাজ করে উপরে তুলে দিলাম।
কোমরটা বাঁকা করে মাথাটা উপরের দিকে তুলতে হঠাৎই কেউ একজন পিছন থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমার কোনো পরিবর্তন হলো না, আমি আগের নিয়ে চেষ্টা করেই যাচ্ছি। আমার ধারণা ছিল আমার পিছনের ব্যক্তিটি ভালো কাকু হবে, মানে খানবাড়ির একটা সার্ভেন্ট আর কি। আমি ওনাকে ভালো কাকু বলে সম্বোধন করি, তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টো বলে উঠে, ভালো কাকু দেখো তো আমি ঠিক করে দাঁড়াতে পারছি কিনা, এই প্রতিমার মতো সবকিছু ঠিকঠাক আছে কিনা। পিছন থেকে আরো কারো সারা শব্দ এলো না কানে, তবে তার উপস্থিতিটা টের পাচ্ছিলাম। কিছুটা সময় যেতে হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে আসে আমার। পিছন থেকে দ্বিতীয় জন্য বলে ওঠে, হৃদ বাবা আপনার কফি। সার্ভেন্টের ডাক যেন হৃদের কানে অবধি পৌঁছালো না, দৃষ্টি তার অচেনা মেয়েটির উপর। খানিকটা কপাল কুঁচকে তাকিয়েছে কৌতূহলবশত, মেয়েটির কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে সে। পিছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে নেয় হৃদ। মেয়েটির পরনে গাঢ় নীল রঙের চুড়িদারি জামা জড়ানো, 2 হাত ভর্তি নীল কাছের ছুরি, চুলগুলো সব খোপা করা, তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাঁধা, আর সেই কাঠির মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকো আছে। যা মায়ের কথা নড়াবার সাথে সাথে জনজন শব্দ করছে। গায়ের রংটা বেশ মন মাতানো, কাঁচা হলদেটে, যা খুব কম মানুষের থাকে। এই রংটা সবার থেকে আলাদা। হৃদ আবারও চোখ আড়ায়, মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, এতে সে বিরক্ত। কিন্তু মেয়েটিকে, খানবাড়িতে অচেনা মেয়ের আগমনটা কৌতূহল সৃষ্টি করলো হৃদের মনে। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্টটি মৃদু গলায় হৃদকে উদ্দেশ্য করে বলল, হৃদ বাবা আপনার কফিটা। পরপর ডাকে বিরক্ত নিয়ে তাকায় সেদিকে। হৃদকে বিরক্তিতে তাকাতে দেখে থমথমে খেয়ে যায় বৃদ্ধা সার্ভেন্টটি। জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন জায়গায়। হৃদ বিরক্তি নিয়ে লোকটিকে এক পলক দেখে নিয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় সামনে। হৃদ নামটি শুনতে চমকে উঠলাম আমি। আমার গুণধর স্বামী এই মুহূর্তে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর আমি তার সামনে। বিষয়টি আমার জন্য খুবই ভয়ানক থেকে ভয়াবহ টাইপের কিছু। মোট কথা হলো, উনি এই সময়ে বাড়িতে কি করছেন? এই সময় তো বাড়িতে আসার কথা না, তাহলে কেন এসেছেন? আর এসেছেন ভালো কথা, আমাকেই বা কেন ওনার সামনে পড়তে হলো? ভয়ে বুক কাঁপছিল আমার, হাত পা জমে উঠছিল, তাই দ্রুত নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার হাত পা মৃদু কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি। ভয়ে জড়সড় হয়ে হুট করে পালানোর চিন্তা ভাবনাটা ঠিক করলাম চট করে। তাই দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়াতেই পিছন থেকে উনি গাল খাকিয়ে বলে উঠল, স্টপ হেয়ার, ডোন্ট গো, হু আর ইউ? ভয়ে আতঙ্কে উঠলাম আমি। পা দুটো থেমে গেল মুহূর্তে। শুকনো একটা ডুব গেলেন, চারপাশে ভীত চোখ বুলালাম। আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু আফসোস এই মুহূর্তে কাউকে দেখতে পারছি না আমি। হতাশায় আড়ষ্ট হয়ে আসছিল আমার গলা, তাই উপায় না পেয়ে দাদিকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে, দাদি গো আমাকে বাঁচাও, দাদি গো আমাকে বাঁচাও, দাদি দাদি। ব্যাস, দাদি আমার হাজির হলো। নিজের রুম থেকে ফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে। রুম থেকে বের হতে সামনে পেলো আমাদের দাদিকে। চোখের সামনে দেখে যেন জান ফিরে ফেলাম আমি। তাই আমি তার পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে দৌড় দিয়ে দাদিকে জড়িয়ে ধরে বললাম, দাদি প্লিজ আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, প্রমিস করছি আর কোনো দিন তোমার নাতির সামনে পড়বো না, প্লিজ দাদি আমাকে বাঁচিয়ে দাও। প্রচন্ড ভয়ে সাথে কথাগুলো বলে দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দৌড় লাগালাম দাদির রুমে। এক দৌড়ে চলে আসলাম দাদির রুমে। বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ছাড়লাম। আহা কি শান্তি। বাকিটা দাদি নিজে সামলে নিবেন ওনার সাথে। এইদিকে মায়া এমন কাণ্ডের খানিকটা বোকা বনে যায় হৃদ। কি থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না হৃদ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার যাওয়ার দিকে। হৃদের দাদি হেনা খান মুহূর্তে শক্ত গলায় বলে ওঠে, হৃদ তুই কি মেয়েটাকে শান্তি মতো থাকতেও দিবি না বাড়িতে? মেয়েটা কি তোকে জ্বালায় যে তুই ওকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ? হেনা খানের ধারণা হৃদ এতক্ষণ ধরে মায়াকে হয়তো অপরাধ করছিল।
বা ভয় দেখাচ্ছিল, যার কারণে মায়া ভয়ে চিৎকার করছিল বাঁচার জন্য। দাদির কথা কানে আসতেই চোখ তুলে তাকায় রিত। এখানে রিত কতটা অপরাধী বোঝার চেষ্টা করবে। কাকে ভয় দেখাচ্ছে সেটাও জানার প্রয়াস চালায়, কিন্তু বোধগম্য হচ্ছে না। তাই নিজের দাদির কথায় চোখ তুলে তাকিয়ে থেকে একটা ব্রু কুচকে প্রশ্ন করে, কাকে ভয় দেখাচ্ছিলাম আমি? আর মেয়েটাকে? হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে হেনা খান। এতক্ষণ ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে? চিনিয়ে বলছে মেয়েটিকে। ওহ মায়া, যাকে তুই এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিলি। দাদির কথায় খানিকটা কপাল কুচকে আসে হৃদের। মায়া নামে কাউকে চিনি কিনা মনে করার চেষ্টা করে, কি বিফল হয়। তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে, মায়াকে? এবার সত্যি সত্যিই রেগে যাচ্ছেন হেনা খান। রাগী ফেসে বিরক্তি নিয়ে বলে, তোর বউ? কেন? যখন ভয় দেখাচ্ছিলি তখন মনে ছিল না মেয়েটা কে হয়? এখন বলছিস আমায় যে মেয়েটা কে? খানিকটা থেমে আবারও সাথে সাথে বলল হেনা খান, আর হ্যাঁ, তুই মায়া থেকে দূরে থাকবি, একদমই ভয় দেখাবি না ওকে। আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিলাম। কথাগুলো বলে গড়গড় করে বলেই তিনি হনহনিয়ে চলে যান নিজের রুমে। আর পিছন থেকে হৃদ হা করে তাকিয়ে থাকে হেনা খানের যাওয়ার দিকে। তার সাথে কি হলো কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটা তার বউ, এতটুকু বুঝতে পারছি, কিন্তু যে বউকে সে নিজের থেকে দূরে থাকার জন্য সবাইকে বলে এসেছে, আজ সবাই তাকে সেই মেয়েটা থেকে দূরে থাকতে বলছে। দুনিয়াতে যদি কাউকে পড়া চোর হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেটা নাকি অহনা সেই আমি পাবো। এটা আমার মনোরম দাদির ধারণা, আমার নয়। আমি বরাবরই বিদ্রুপ করি দাদির এই ধারণাটি নিয়ে। করাটাই স্বাভাবিক, কারণ আমি সেটা মানি না। তাই প্রত্যেকে আলাদা বিশেষ কিছু গুণ থাকে, সবাই সব দিক থেকে পারদর্শী হয় না। আর না সবার মাঝে সব গুণ থাকে বিদ্যমান থাকে। তাছাড়া সবার মাঝে সব গুণ থাকতে হবে এমনও তো কোনো কথা নেই, তাই না? অনেকের মাঝে কিছু ভিন্ন গুণও থাকতে পারে। যেমন আমার কাছে আমার পড়া ছাড়া সবই ভালো লাগে, শুধু আমার পড়তে ভালো লাগে না। বইয়ের নাম শুনতেই চোখে আমার রাজ্যের সব গুণ বা বর করে, শুধু হারমি আসে মুহূর্তে। তাই পড়াটা ঠিকঠাক পড়তে পারি না। মাঝে মধ্যে আমি এই গুণকে কাজে লাগাই। যেমন যখন আমি ঘুমের অভাবে বিছানায় চটপট করি, তখন আমি শুধু মনকে বলি, এখন না ঘুমালে পড়তে বসাবো, কিন্তু তোকে দেখিস, ব্যাস কাজ হয়ে যায় আমার। বাকিটা আমার ঘুমই কাজ করে দেয়। মুহূর্তে হামি দিতে দিতে অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। তাই এটাকে আমার বিশেষ গুণ বলে মনে করি আমি। কিন্তু দাদির আমার মানতে নারাজ। সে আমাকে ধরে বেঁধে এইখানের একটা ভার্সিটিতে ভর্তি করিয়েছেন, সেটা নাকি দাদাজানের ভার্সিটির। তাই আমার ভর্তি নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি, নয়তো আমাকে এত বড় ভার্সিটিতে চান্স পাওয়া তো দূর থাক, পাশেও বিরতে দিত না আমার মনে হয়। চাহ, রেজাল্ট আমার হা হা হা। যাই হোক, এই মুহূর্তে দাদির আমার উপর অনেক বিরক্ত। আর সেটা দাদির শুধু চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কারণটাও সিম্পল, আমি ভার্সিটিতে যেতে চাইছি না তাই। আর দাদি আমাকে ভার্সিটিতে পাঠাবে, সেই কারণে রেস্ট এনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানবাড়ির বিশাল বড় ড্রয়িং রুমে। আমি আমার ঠিক বরাবর সামনে দাদে দাঁড়িয়ে আছে, তার পাশে বাকিরা, মানে কাজের লোকরা এক কোণে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আমি অসহায় ফেস বানিয়ে মাথা নিচু করে রেখেছি। দাদি আমাকে এটা সেটা হাবিজাবি বলেই যাচ্ছে, থামাথামি নেই। পরিবেশ খানিকটা উত্তেজিত আমার জন্য। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ কানে আসলো আমাদের, কিন্তু আমাদের দুজনের মধ্যে বিশেষ একটা পরিবর্তন দেখা গেল না। একজন কাজের লোক দ্রুত গিয়ে মেইন দরজাটা খুলে দেয়, মাথা নিচু করে পাশে চলে গেল। কাজের লোকটা নিঃশব্দে কোনো উত্তর করলো যে কে আসলো। দরজা ধরে এই সময় কে আসলো বাড়িতে প্রশ্ন থাকলো মনে, কিন্তু আমি মাথা নিচু করে রেখেছিলাম, তাই আমার তাকানোটা হয়ে ওঠেনি। দাদিও বিশেষ একটা পাত্তা দিল না যে কে এসেছে সেটা নিয়ে। দাদি নিজের মতো করে আমাকে শাসিয়ে আবারও বলে উঠে, মায়া, আমি তোকে এত কষ্ট করে শাড়ি পরিয়ে সাজালাম, আর তুই আমার কষ্টে কোনো মূল্য দিবি না? আর আজকে তো তোকে ভার্সিটি পড়তে যেতে হচ্ছে না, শুধু ভার্সিটির অনুষ্ঠানে যাবি। কিন্তু সেই অনুষ্ঠানে যেতেও তোর সমস্যাটা কোথায় শুনি? তুই একা থাকবি না, সেখানে সবাই থাকবে। তাছাড়া আজকে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান, তোর দাদা জানো থাকবে,
চিফ গেস্ট হিসেবে। এখন তুই যদি না থাকিস তাহলে তোর দাদাজান কষ্ট পাবে এই নিয়ে। তুই কি চাস এখন তোর দাদাজান কষ্ট পাক তোকে নিয়ে? হ্যাঁ, আমি সভ্যসুলভ মাথা নাড়লাম, যার অর্থ না, আমি চাই না। আমার মাথা নাড়াতে দেখে হয়তো সন্তুষ্ট হয়েছেন দাদি, সাথে সাথে নরম গলায় বলল, বেশ, চল তোকে গাড়িতে দিয়ে আসি, ড্রাইভার অপেক্ষা করছে তোর। দাদির কথায় গাল ফুলালাম আমি। ভার্সিটির অনুষ্ঠান হোক আর পড়াশোনার জন্য আমাকে কোনো কালেই ভার্সিটিতে যেতে মন চায় না। তারপরও আমি কাউকে এই কথাটা বুঝাতে পারলাম না যে আমি আর পড়তে চাই না, যেতে চাই না কোনো ভার্সিটিতে। তাদের কথা না পড়তে আমি মানুষ হব না, এটা কোনো কথা হলো? আর কত মানুষ হব আমি? গাছ পেরে মানুষ হব আমি? মানুষের জন্ম নিয়েও মানুষ হতে পারলাম না আমি। এই 4 অক্ষর পড়লে মানুষ হয়ে যাব, এটা আমার মনস্বীন দাদির ধারণা। আমি কষ্টে বরাকান্ত মন নিয়ে আবারও বুঝানোর চেষ্টা করে বললাম, দাদি, আমার পড়ালেখা ভালো লাগে না, তারপরও তোমরা আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছ। ভার্সিটিতে গেলে আমার ভয় করে, সবাই কেমন কেমন করে তাকিয়ে থাকে যেন। এত ভয় নিয়ে কি আর পড়াশোনা করা যায় বলো? আমার কথায় মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠল দাদি। ক্ষাপ্ত ভঙ্গিতে বলল, এই একদমই মিথ্যা বলবি না আমার সাথে, পড়াচোর কোথাকার। তোকে না আমি বলেছি যে ভার্সিটিতে গিয়ে নতুন মেয়ে ফ্রেন্ড বানালি না কেন বল? আমি সাথে সাথে বলে উঠি, দাদি, আমি মিথ্যা কখনোই বলি না, তুমি জানো। আর বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো আমাদের ভার্সিটিতে, তাহলেই বুঝবা। আর আমি ফ্রেন্ডও বানিয়েছি তো 2 জন মেয়েকে, কিন্তু ওরা আমাকে থামিয়ে দিয়ে দাদি বলে ওঠে, এই বয়সে তুই আমাকে তোর সাথে ভার্সিটিতে যেতে বলছিস মায়া? তুই কি ঠিক করে রেখেছিস যে কখনোই বড় হবি না? কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে দাদি নিজেকে খানিকটা শান্ত করে আবারও বলল, আচ্ছা শোন, ফ্রেন্ড বানিয়েছিস ভালো কথা, আরো কয়েকজন মেয়ে ফ্রেন্ড বানাবি। আর এসে বলবি আমাকে কেমন। খবরদার কোনো ছেলেদের সাথে কথা বলবি না, তাদের ফ্রেন্ডও বানাবি না, সব ছেলেরা ভালো হয় না। আর খিদে লাগলে কলেজের ক্যান্টিনে কিছু খেয়ে নিবি কেমন? সকালের নাস্তাটাও ঠিক মতো করিস নি তুই। দাদির কথায় আমি মাথা উপর নিচ করলাম, যার অর্থ হ্যাঁ। দাদি আমার একগালা আলতো করে হাতে ছুঁয়ে আবারও বলে উঠল, শোন আমা, পড়াশোনাটা তোকে করতেই হবে, তাই কোনো বাহানা না করে চল, তোকে এগিয়ে দিয়ে আসি